আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন এবং 1 বছরেরও বেশি সময় পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সাময়িক স্থিতিশীলতা বিরাজ করলেও তা কতটা স্থায়ী হবে তা নিয়ে ইতোমধ্যে নানা শঙ্কা ও সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণার পর মধ্যপ্রাচ্যের ভাগ্যাকাশে ঘোর অনামিশা দেখা গেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আবারও বিশ্বব্যাপী হৈ হৈ ফেলে দিয়েছেন ট্রাম্প। বিশ্বব্যাপী মার্কিন সাহায্য বন্ধ, বাণিজ্য যুদ্ধ শুরু, অভিবাসী হঠাও নীতি সমর্থনের পাশাপাশি গ্রিনল্যান্ড দখল এবং কানাডা ও মেক্সিকো নিয়ে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্প এসবের চেয়েও বিপজ্জনক ঘোষণা দিয়েছেন গত মঙ্গলবার। ওই দিন হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় গাজা দখল করে তা পুনর্গঠনের ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে 22 লাখেরও বেশি ফিলিস্তিনিকে আশ্রয় দিতে আশেপাশের আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান তথা চাপ সৃষ্টির চেষ্টা করেছেন বহুল বিতর্কিত এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে অবিস্ফোরিত বোমা অপসারণ, গাজা পুনর্গঠন এবং সেখানকার অর্থনীতিকে পুনরায় সচল করতে উন্নয়নমূলক কাজ করতে পারে। গাজাকে মৃত্যু ও ধ্বংসের প্রতীক উল্লেখ করে তিনি ওই অঞ্চলটিকে দুর্ভাগা হিসেবেও অভিহিত করেন। দাবি করেন, গাজার 18 লাখ মানুষ সেখানে থাকতে চায় না, বরং তারা অন্য দেশে চলে যেতে চায়। তাদের পুনর্বাসনের জন্য ওই অঞ্চলটির ধনী দেশগুলোর আর্থিক সহায়তা করা উচিত, যাতে তারা সুখ শান্তিতে বসবাস করতে পারে। ট্রাম্প আরও বলেন, যদি তারা চলে যায় তাহলে তাদের ওপর আর গুলি চালানো হবে না। আমি কোনো ভালো মানুষই কথা বলতে চাই না, আমি চালাক সাজারও চেষ্টা করছি না, তবে গাজা মধ্যপ্রাচ্যের রিভেরা তথা একটি সমৃদ্ধ এলাকা হতে পারে। পাশে দাঁড়িয়ে থাকা নেতানিয়াহু ট্রাম্পের এই ঘোষণাকে সাদরে গ্রহণ করেন। হোয়াইট হাউসে তাকে প্রথম অতিথি করায় ট্রাম্পের ধন্যবাদ দিয়ে ইসরায়েলের সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের এই চিন্তাধারায় মধ্যপ্রাচ্যের রূপ বদলে দেবে। ট্রাম্প নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচিত। প্রথম মেয়াদে ট্রাম্পই প্রথম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাসও সেখানে সরিয়ে নেন। সে সঙ্গে আব্রাহাম চুক্তির অধীনে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ নেন তিনি। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এমনকি সৌদি আরবও সেই যাত্রায় অনেক দূর অগ্রসর হয় বলে খবর শোনা যায়, যদিও ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ায় তা আটকে যায়। দ্বিতীয়বার ক্ষমতা নিয়েই ট্রাম্প তার সেই অসমাপ্ত কাজ সমাপ্তকরণের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে ইসরায়েলকে অতিরিক্ত গোলাবারুদ না দিতে বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন তিনি। নেতানিয়াহুকে হোয়াইট হাউসে প্রথম অতিথি করেছেন। সেজন্যই এদিন সংবাদ সম্মেলনে ট্রাম্পকে সবচেয়ে বড় বন্ধু উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুদ্ধ জয় করেই যুদ্ধের সমাপ্তি ঘটাবে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয় হবে। ইসরায়েল শান্তি অর্জন করবে এবং মধ্যপ্রাচ্যের জন্য একটি নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। এদিকে ট্রাম্পের এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন 5টি আরব দেশ, জর্ডান, সৌদি আরব, মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিস্তিনি প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা হুসেইন আল শেখ। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর বলেছেন, গাজা ছাড়বে না ফিলিস্তিনিরা, গাজা আমাদের মাতৃভূমি। বিশ্ব নেতাদের উচিত ফিলিস্তিনিদের গাজায় থাকার ইচ্ছাকে সমর্থন করা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, গাজার জনগণ এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না। আমাদের প্রধান লক্ষ্য হল দখলদারিত্ব ও আগ্রাসনের অবসান নিশ্চিত করা, জনগণকে তাদের ভূমি থেকে সরানো নয়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিরা তাদের ভূমি, অধিকার এবং পবিত্র স্থানসমূহ ছেড়ে যাবে না। গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সবই ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড, ইরান, রাশিয়া, চীন, তুরস্ক, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা এবং সংগঠন ট্রাম্পের এই ভয়ঙ্কর ঘোষণার প্রতিবাদ জানিয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সহ গোটা বিশ্বের নিন্দা ও প্রতিবাদকে উপেক্ষা করে শুধু ওয়াশিংটনের সমর্থন নিয়ে ইসরায়েল যেভাবে দীর্ঘ 15 মাস ধরে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়েছে, সেখানে এসব দেশের প্রতিবাদ ট্রাম্পের ঘোষণার বাস্তবায়ন কতটা ঠেকিয়ে রাখতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাছাড়া ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে শর্ত হিসেবে রাখেনি, যদিও সেই কথা উড়িয়ে দিয়েছে রিয়াদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নই ওঠে না। কিন্তু গুজব রয়েছে যে ট্রাম্পের প্রথম মেয়াদ থেকে সৌদি কর্তৃপক্ষ ওপরে এমন বক্তব্য দিলেও তলে তলে ঠিকই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কিছু যোদ্ধা ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা চালায়। এর জবাবে ওই দিন থেকে চলতি বছরের 20 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের আগ পর্যন্ত গাজায় ম্যাসাকার চালিয়েছে দখলদার বাহিনী। খোদ পশ্চিমা গণমাধ্যমের তথ্যেই 62,000-এর বেশি ফিলিস্তিনি নিহতের কথা বলা হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি বলেই মনে করা হচ্ছে।
এছাড়া কয়েক লক্ষ ফিলিস্তিনিকে আহত করার পাশাপাশি গোটা গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল পরিকল্পিতভাবেই এমনটা করেছে, যাতে সুযোগ থাকলেও ফিলিস্তিনিরা গাজায় ফিরতে না পারে। গাজা এই ধ্বংসযোগ্য দীর্ঘ পরিকল্পনার ফল, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকা তার একক আধিপত্য বজায় রাখতে গাজা সহ আশেপাশের এলাকা দখল করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। ট্রাম্পের সর্বশেষ ঘোষণা তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। হায়াত তাহরির আল শাম তথা এইচটিএস দামেস্ক দখল এবং বাশার আল আসাদের পালিয়ে যাওয়া থেকে বিশ্বের নজর এখন সিরিয়ার দিকে। দেশটির ভবিষ্যৎ নিয়েও কৌতূহল বাড়ছে। ইতোমধ্যে এইচটিএস প্রধান আহমেদ আল শারাকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। এর ফলে দেশটির নেতৃত্বে ইসলামপন্থী সংগঠনটির অবস্থান আরও শক্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম টেলিভিশন ভাষণে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে রোডম্যাপ উপস্থাপন করেন শারা। সিরিয়ায় একত্রীকরণ এবং পুনরুদ্ধারের ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামীতে মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে তার সরকার। তিনি বলেন, আমি শাসক হিসেবে নয়, বরং একটি আহত জাতির সেবক হিসেবে কথা বলছি, দেশের একতা এবং পুনরুত্থানের লক্ষ্যে। তার আগে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি জাতীয় ঐক্যের ঘোষণা দেন। এদিকে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যান তিনি। সফরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সৌদি বাদশাহ সালমানও আল শারাকে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানান। এর আগে এইচটিএস সরকারের পররাষ্ট্রমন্ত্রীও প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি ভ্রমণ করেন। স্বাভাবিক কারণেই মনে করা হচ্ছে, বাশার আল আসাদের পতন এবং পরিবর্তিত সিরিয়ায় নিজেদের প্রভাব বিস্তারে অনেকটাই এগিয়ে গেছে সৌদি আরব, যেটা আগে ছিল ইরানের। সিরিয়ায় আসাদ পরিবারের বাথ পার্টির 53 বছরের শাসনের অবসানের ক্ষেত্রে তুরস্ককেই মূল খেলোয়াড় হিসেবে মনে করা হয়। সৌদি আরবের পর তুরস্ক সফরে গিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেছেন নতুন প্রেসিডেন্ট। পরিবর্তিত সিরিয়াকে সুরক্ষিত রাখার জন্য দেশটিতে অন্তত 2টি সামরিক ঘাঁটি নির্মাণ এবং কমপক্ষে 50টি অত্যাধুনিক মার্কিন F-16 যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করেছে আঙ্কারা। সেই সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে দুই দেশ। এই চুক্তির অধীনে আঙ্কারা যে কোনো তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় দামেস্ককে সামরিক সহায়তা দেবে। পাশাপাশি তুর্কি বাহিনী সিরিয়ার সেনা সদস্যদেরও প্রশিক্ষণ দেবে। সংশ্লিষ্টরা বলছেন, মূলত তুরস্কের কারণেই সিরিয়ায় প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র। তার প্রমাণ, ইতিমধ্যে পেন্টাগন সিরিয়া থেকে সব মার্কিন সেনার প্রত্যাহারের পরিকল্পনা করছে। এনবিসি নিউজ 2 মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ কর্মকর্তারা সিরিয়া থেকে মার্কিন সেনা সরানোর আগ্রহ প্রকাশ করেছেন। এর পরপরই পেন্টাগন 30, 60 এবং 90 দিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে সেনা প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে। ট্রাম্প প্রশাসন মনে করছে, সিরিয়ায় দীর্ঘমেয়াদী সেনা অবস্থানের কোনো প্রয়োজন নেই। অপরদিকে বিশ্লেষকদের মতামত হল, সিরিয়া থেকে মার্কিন সেনা সরানোর বিষয়টি শুধু সামরিক নয়, বরং এটি একটি রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সিরিয়ার স্থিতিশীলতায় কী প্রভাব ফেলবে তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।